চীনের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 145% শুল্ক আরোপের পর পাল্টা যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 125% শুল্ক আরোপ চীনের। গাজায় 29 ফিলিস্তিনি নিহত, মানবিক সাহায্যেও ইসরায়েলি অবরোধ, চিকিৎসার জন্য 10,000 মানুষকে সরিয়ে নেওয়া দরকার WHO। ইরানের সামরিক শক্তি প্রয়োগের হুমকি ট্রাম্পের, জবাবে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষকদের বহিষ্কারের পাল্টা হুমকি ইরানের। এবং ইয়েমেনের হুতিদের নির্মূলে দ্বিতীয় মার্কিন বিমান বাহিনীর রণতরী এখন মধ্যপ্রাচ্যে, লোহিত সাগরের জাহাজে আক্রমণ বন্ধে ট্রাম্পের এমন পদক্ষেপ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন। বিশ্বের সবচেয়ে বড় দুই বাণিজ্য প্রতিদ্বন্দ্বী চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে বাণিজ্য লড়াই। যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর প্রতিক্রিয়া এবার চীনও পাল্টা যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক 84% থেকে বাড়িয়ে 125% আরোপ করেছে। এর আগে এক রাতের ব্যবধানে চীনের পণ্যের উপর আরোপ করা শুল্কের পরিমাণ 125% থেকে বাড়িয়ে 145% নির্ধারণ করেছে হোয়াইট হাউস। বিশ্ব অর্থনীতির মোড়ল দুটি দেশের চলমান বাণিজ্য যুদ্ধে কার ফায়দা কতটুকু, তাই বিস্তারিত তুলে ধরছেন অর্ণব প্রসাদ। চীনের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ যেন থামছেই না। নতুন করে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করা চীনের পণ্যের ওপর শুল্কের পরিমাণ 125% থেকে বাড়িয়ে 145% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। গেল বুধবার ট্রাম্প বিভিন্ন দেশের ওপর আরোপ করা নতুন শুল্ক আগামী 3 মাসের জন্য স্থগিত করলেও ব্যতিক্রম চীন। এজন্য ট্রাম্প চীনকেই দায়ী করেন। যে সকল দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর প্রতিশোধ শুল্ক আরোপ সিদ্ধান্ত প্রত্যাহার করে সমঝোতার অনুরোধ জানিয়েছিল, তাদের জন্য 90 দিনের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করেছে ওয়াশিংটন। তবে চীন যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করায় তাদের উপর আরোপিত শুল্ক অব্যাহত রেখেছে। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হয় তার শুল্ক নীতি পুরো বিশ্বের জন্য না, শুধু চীনের জন্য। অন্যদিকে চীনও ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। চীন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক 84% থেকে বাড়িয়ে 125% আরোপ করেছে। বিশ্বের এই দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে কার লাভের পাল্লা বেশি ভারী, এই প্রশ্নের উত্তর খুঁজছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2024 সালে যুক্তরাষ্ট্র ও চীনের মোট বাণিজ্যের পরিমাণ ছিল 582.4 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে চীনে 143.5 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি হয় এবং চীন থেকে যুক্তরাষ্ট্রের বাজারে 438.9 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আসে। মেক্সিকো ও কানাডার পর সবচেয়ে বেশি পণ্য চীন থেকে যুক্তরাষ্ট্রে আসে। গেল 2 এপ্রিল ট্রাম্প জানিয়েছিলেন নতুন শুল্ক নীতি যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বিপ্লব বয়ে আনবে, পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমাতে এবং উৎপাদনশীল খাতে দেশীয় বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করবে। এ বিষয়ে আন্তর্জাতিক অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্কের প্রধান ভিনসেন্ট ভিকার্ড বলেন, শুল্ক নীতির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে কিছু শিল্প যেমন কার ও স্টিলে বিদেশি প্রতিযোগিতা কমবে ঠিকই, তবে এগুলো উৎপাদনে কাঁচামাল খরচ বৃদ্ধি পাবে, ফলে ভোক্তাদের এগুলো কিনতে বাড়তি খরচ ব্যয় করতে হতে পারে। এদিকে ট্রাম্প বীরদর্পে ঘোষণা দিয়েছিলেন যে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে টিকতে পারবে না, বরং বাধ্য হয়ে ট্রাম্পের সাথে সমঝোতা করবে। তবে এটি ঘটার সম্ভাবনা কম বলে মনে করছে বিশ্লেষকরা। ফিচ রেটিং এজেন্সির প্রধান অর্থনীতিবিদ ব্রায়ান কল্টন জানান, চীন বিগত কয়েক দশকে লজিস্টিক্স এবং অবকাঠামো খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। এছাড়া চীনে ঘন্টা প্রতি শ্রমিকের মজুরি যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক কম। কল্টন জানান, ট্রাম্পের নতুন শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের বাজারে মূল্যস্ফীতির পরিমাণ বাড়াবে এবং মোট দেশজ উৎপাদনের পরিমাণ কমাবে। এছাড়া চীনের পাল্টা শুল্ক নীতির ফলে যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক শিল্প ব্যাহত হওয়ার আশঙ্কা তার, কারণ এই শিল্প অনেকাংশে চীনের কাঁচামালের ওপর নির্ভরশীল।
চীন যুক্তরাষ্ট্র এই দুই দেশের মধ্যকার বাণিজ্য যুদ্ধে জয় পরাজয় যারাই হোক না কেন তা বিশ্ব অর্থনীতির জন্য অশনি সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্ণব প্রসাদ, RTV। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল সাহায্যে অবরোধ করে রাখায় চরম আকারে পৌঁছেছে খাদ্য সংকট, পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, নারী সহ সাধারণ মানুষ। এ অবস্থায় মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে একের পর এক ফিলিস্তিনির নাম। ফিলিস্তিনে মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে এবং বাস্তুচ্যুত মানুষের জন্য পানি সরবরাহের ঘাটতি সম্পর্কেও সতর্কতা উচ্চারণ করেছে জাতিসংঘ। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। আর কত রক্ত প্রয়োজন বিশ্ববাসীর? মৃত্যুর এই মিছিলে আর কত লাশ যুক্ত হলে শান্ত হবে মানবিকতার কথা শুনিয়ে আসা বিশ্ব মোড়লরা? কতটা বা কবর খোঁড়া হলেই এক হবে মুসলিম বিশ্ব? সবকিছুর মাত্রায় যেন অতিক্রম করে ফেলেছে রক্তপিপাসু ইসরায়েল। রেহাই পাচ্ছে না ফিলিস্তিনের নিষ্পাপ শিশুরাও। ইসরায়েলি অস্ত্রের কাছে এই শিশুরা ঝরে পড়ছে একের পর এক লাশ হয়ে। আর সন্তানহারা মায়েদের আহাজারি যেন পৌঁছাচ্ছে না সুশীল বিশ্ববাসীর কাছে। শুধু অত্যাধুনিক অস্ত্রের ব্যবহারই নয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। নিরুদ্দেশ যাত্রায় ছুটে চলেছে নিরীহ ফিলিস্তিনবাসী। জাতিসংঘ জানিয়েছে বর্তমানে সেখানে 60,000-এর বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। বাস্তুচ্যুত মানুষের জন্য পানি সরবরাহের ঘাটতি সম্পর্কেও সতর্কতা উচ্চারণ করেছে সংস্থাটি। খাবার ও জ্বালানির রসদ দ্রুত ফুরিয়ে এসেছে। এমন পরিস্থিতিতে OCH এর উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক গাজায় গুরুত্বপূর্ণ পণ্য ও সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ক্রসিংগুলো পুনরায় চালুর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। মানবিক সহায়তাকারীদের উপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এ বিষয়ে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন বলেও জানান তিনি। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায় ইসরায়েলি বাহিনী গত 23 মার্চ গাজার দক্ষিণে 15 জন জরুরি কর্মীকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে। ভিডিওটি উদ্ধার করা হয় নিহত এক প্যারামেডিকের মোবাইল ফোন থেকে, যেটি গণকবরে পাওয়া গিয়েছিল। রাকিব হাসান, RTV। ফিলিস্তিনের গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 29 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় মানবিক সাহায্য পাঠানোর উপর ইসরায়েলের অবরোধের কারণে আরও রোগ ও মৃত্যু বেড়েই চলেছে। জরুরি ভিত্তিতে 10,000-এর বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া প্রয়োজন বলে জানান WHO প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়েসাস। এদিকে ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগেই সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল সামনে থেকে এর নেতৃত্ব দেবে বলেও জানান তিনি। এমন পরিস্থিতিতে পাকিস্তান সহ সব মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিশ্বের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব মুফতি মোহাম্মদ তাকি ওসমানী। বাইরের যে কোনো হুমকির জবাবে ইরান থেকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার পরিদর্শকের বহিষ্কার করা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটি। তেহরান এমন সময় এ সতর্কবার্তা দিল যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য আগামী শনিবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনা করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে ইরানকে আবারও সর্বোচ্চ চাপের মুখে ফেলার কথা বলার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন মাত্রায় উত্তপ্ত হয়ে উঠেছে। পশ্চিমা শক্তিগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, তবে ইরান বারবারই এ অভিযোগ অস্বীকার করেছে। দ্বিতীয় মার্কিন বিমানবাহীর রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বরাতে তথ্যটি নিশ্চিত করেছে গণমাধ্যম আল আরাবিয়া। মার্কিন বাহিনী জানায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নির্মূল না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযান চলবে। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে আক্রমণ বন্ধ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত 15 মার্চ থেকে হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত চলমান অভিযানে মার্কিন সেনাবাহিনী ইয়েমেনে 100টিরও বেশি হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
এত আলোচনা কিংবা চুক্তির পরেও থামেনি রাশিয়া ইউক্রেন সংঘাত। দখলদারিত্বের যুদ্ধে পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মানুষই বিপর্যস্ত হয়ে পড়েছে। নানা অনিশ্চয়তার মধ্যে সাময়িক একটি যুদ্ধবিরতি হলেও তা ঠিকঠাক মানছে না কেউ। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে একে অপরের বিরুদ্ধে। এর মধ্যেই ইউক্রেন প্রেসিডেন্টের অভিযোগ, রাশিয়ার হয়ে অন্তত 1.5 শতাধিক চীনা নাগরিক যুদ্ধ করছে। অন্যদিকে রাশিয়াকে চাপে ফেলতে ইউক্রেনের জন্য আরও 450 মিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। 3 বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। যুদ্ধবন্ধের অনেক প্রচেষ্টা চললেও একে অপরকে এক চুল ছাড় দিতে রাজি নয় তারা। এমনকি চলমান যুদ্ধবিরতির মাঝেও হামলা অব্যাহত রেখেছে দেশ দুটি। রাশিয়া জানায়, রাজধানী মস্কো সহ 7টি অঞ্চলে অন্তত অর্ধশত ইউক্রেনের ড্রোন ধ্বংস করেছে তারা। সেই সাথে ইউক্রেনের সামি অঞ্চলের জুরাভকা গ্রাম দখলে নিয়েছে রুশ সেনাবাহিনী। কিয়েভ থেকে জানানো হয়েছে, রাজধানী সহ এর আশপাশের এলাকায় প্রায় 150 ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এতে 13 জন আহত হয়েছে। হামলায় ঘরবাড়ি সহ ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য সামরিক ও বেসামরিক স্থাপনা। তবে রাশিয়ার পাঠানো ড্রোনগুলোর মধ্যে অন্তত 85টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। এর আগে যুক্তরাষ্ট্রের চাপের মুখে 30 দিনের জন্য কোনো রকম একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইউক্রেন ও রাশিয়া। এতে শুধু দুই দেশের জ্বালানি অবকাঠামোগুলোয় হামলা বন্ধের সিদ্ধান্ত হয়। ফলে স্থল ও আকাশপথে হামলা ও দখলদারিত্ব কার্যত চলতেই থাকে। এছাড়া ইউক্রেনের বিরুদ্ধে জ্বালানি অবকাঠামোয় হামলার অভিযোগ করেছে ক্রেমলিন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গেল 24 ঘন্টায় রাশিয়ার শক্তি উৎপাদন কেন্দ্রগুলোতে অন্তত 11 বার হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনে রাশিয়ার হয়ে 1.5 শতাধিক চীনা নাগরিক যুদ্ধ করছে বলে পাল্টা অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তাদের গোয়েন্দা সংস্থার কাছে রুশ সেনাবাহিনীর হয়ে অন্তত 155 চীনা নাগরিকের লড়াইয়ের তথ্য রয়েছে বলে দাবি করেন জেলেনস্কি। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চীন থেকে এসব ভাড়াটে যোদ্ধাদের নিয়োগ দিচ্ছে রাশিয়া। এক্ষেত্রে চীনের ওপর দায় চাপান ইউক্রেন প্রেসিডেন্ট। জানান, নিয়োগপ্রাপ্তরা বেইজিং থেকে নির্দেশনা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখার চেষ্টা করছে ইউক্রেন। ইউক্রেনের এমন অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিং জিয়ান জানান, চীনের নাগরিকদের সংঘাতময় এলাকা থেকে দূরে থাকতে এবং কোনো ধরনের সশস্ত্র সংঘাতে জড়িত না হওয়ার পরামর্শ দিয়েছে চীন সরকার। এদিকে ভ্লাদিমির পুতিনকে চাপে ফেলতে অন্ধের যষ্টি হয়ে জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে ইউরোপ। শত শত ড্রোন ও ট্যাঙ্ক বিধ্বংসী মাইন সহ ইউক্রেনের জন্য প্রায় 7,000 কোটি টাকার সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য। এ সময় রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানান ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। Through this contact group that provide the strength to secure that peace. ইউরোপের এমন শক্ত সমর্থনে আবারও বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ইউক্রেন। অন্যদিকে পুতিনও ছাড় দেওয়ার পাত্র নন। এমন পরিস্থিতিতে রাশিয়াকে প্রতিহত করতে হলে হয় পাল্টা আগ্রাসন অথবা পুতিনকে চাপে ফেলে ক্ষমতার ভারসাম্য অর্জনের চেষ্টা করতে পারেন জেলেনস্কি। শান্তি এবং সংঘাতের মধ্যে ইউক্রেন এখন কোনটি বেছে নেয়, সেদিকেই চেয়ে আছে বিশ্ব। বিনিয়ামিন, RTV। ইউক্রেনকে 58 কোটি মার্কিন ডলারের নতুন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিল যুক্তরাজ্য। যুক্তরাজ্যের সামরিক উপদেষ্টা জন হিলি ব্রাসেলসে এ ঘোষণা দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তথ্যটি নিশ্চিত করেছে। ব্রাসেলসে আয়োজিত ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে এই সহায়তার ঘোষণা আসে। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি এবং জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। এছাড়া ন্যাটো সহ ইউক্রেনের সমর্থনে থাকা অন্যান্য মিত্ররা এই সভায় অংশ নিয়েছে। সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনের সামরিক যান ও সরঞ্জামের মেরামত এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, রাডার ব্যবস্থা, ট্যাঙ্ক বিধ্বংসী মাইন এবং কয়েক লাখ ড্রোন সরবরাহ করা হবে। যুক্তরাষ্ট্রের হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 6 জন নিহত হয়েছে। এদের মধ্যে 3 জন শিশু। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেলে এই
দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানায় নিহতদের 5 জন স্পেনের নাগরিক। তারা একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে হেলিকপ্টারটির পাইলটও রয়েছেন। এদিকে দুর্ঘটনার পর উদ্ধার কাজে অংশ নিতে নদীর দুই পাড়েই জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস উদ্ধার কাজ তদারকি করেন এবং নিহতদের প্রতি শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানান। ডমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডমিঙ্গোর একটি জনপ্রিয় নাইট ক্লাবে ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 221 জনে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাস্থলে উদ্ধার ও মরদেহ খোঁজার কাজ শেষ হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। এইদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে একটি তদন্ত দল গঠন করা হয়েছে। গত মঙ্গলবার দেশটির জেট সেট নামক জনপ্রিয় নাইট ক্লাবে কনসার্ট চলাকালে ছাদ ধসে পড়ে। ঘটনাটির পর ক্লাবের ধ্বংসস্তূপ থেকে প্রায় 200 জনকে জীবিত উদ্ধার করেছে জরুরি সেবা কর্মীরা। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।